আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে অংশীদারি কারবারের হিসাব সংক্রান্ত চট্টগ্রাম বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। যে প্রশ্নটি এখানে উপস্থাপন করলাম, এই অঙ্কটা কিন্তু এই যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে আর অংশীদারি লাভ লোকসান সমন্বয় হিসাব সংক্রান্ত। তার মানে এটা কিন্তু অন্যান্য অঙ্কের তুলনায় একটি এক্সেপশনাল। এই যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি, এখানে বলেছে লাবণী ও কারিয়া একটু অংশীদারি কারবারের দুইজন অংশীদার, তাদের উত্তোলন এত টাকা এবং এত টাকা, বছর শেষে নিট মুনাফা এত টাকা। এখন এই যে হলুদ কালার দিয়ে এখানে লিখেছি, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, উত্তোলন ও নিট মুনাফা সমন্বয়ের পর, উত্তোলন আর নিট লাভ এই দুটো সমন্বয়ের পর তাদের মূলধন ছিল এইগুলি। তাহলে আমাদের যে বলেছে মূলধনের উপর সুদ ধরতে হবে, এখানে যে মূলধন ছিল এটার উপর সুদ ধরা যাবে না, কারণ এটা হচ্ছে সমাপনী মূলধন, যার মধ্যে হতে উত্তোলন আর নিট লাভ সমন্বয় করা হয়েছে। তাহলে এখন আমরা যদি ক নাম্বারে বলেছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে, তো প্রারম্ভিক মূলধন যদি নির্ণয় করতে হয় তাহলে এই যে সমাপনী মূলধন দেওয়া আছে এটার সাথে উত্তোলন যোগ করব আর নিট মুনাফা বিয়োগ করব। কেন বিয়োগ করব আরেকবার ব্যাখ্যা দিচ্ছি, আমি আগে সমাধান করার চেষ্টা করি। এই যে উপরে আমি উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম, নিচে সমাধান করব। প্রারম্ভিক মূলধন প্রথমে নির্ণয় করব, তো এখানে সমাপনী মূলধনটা আগে লিখব। কত টাকা? এই যে 20,000 আর 22,000, লাবণী আর কারিয়া দুইটা ঘরে আলাদা আলাদা লিখব। এবার এর সাথে উত্তোলন যোগ করব। কেন উত্তোলন যোগ করব? এই সমাপনী মূলধন যখন বের করেছি তখন কিন্তু উত্তোলন বিয়োগ করেছিলাম, যেহেতু উত্তোলন বিয়োগ করেছিলাম তখন, তাই এখন যোগ করব। উল্টা করতে হবে, আগে যেহেতু বিয়োগ করেছি সেজন্য এখন যোগ হবে। তো উত্তোলন কত টাকা আছে? 4,000 5,000, 4,000 5,000, নিচে দাগ দিব, যোগ করে লিখব 24,000 আর এখানে 27,000। এবার এখানে লিখব বাদ মুনাফার অংশ। মুনাফা একবারে দেওয়া আছে 21,000। এখন এখানে কিন্তু কোনো অনুপাত দেওয়া নেই, বাট এখানে একটা কথা বলা আছে সমান অংশীদার। সমান অংশীদার, সমান কথাটা লেখা আছে। তার মানে কি 21,000কে 2 দিয়ে ভাগ করে 10,500 টাকা করে এক একজনের মুনাফা মাইনাস হবে, মুনাফাটা মাইনাস হবে। কেন মাইনাস হবে? এই যে বাদ যেহেতু লিখেছি সেজন্য মাইনাস করব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন মাইনাস করব, তাই না? কারণ আমরা যখন আগে মূলধন নির্ণয় করেছিলাম এই সমাপনী মূলধনটা, তখন নিট লাভ যোগ করেছিলাম। আর সমাপনী দেওয়া থাকলে প্রারম্ভিক যদি বের করতে বলে তাহলে আবার এখন বিয়োগ করতে হবে। আগে যোগ করেছিলাম তাই এখন বিয়োগ করব। এখন উল্টা হবে, আগে যেমন উত্তোলন বিয়োগ করেছি এখন যোগ করব, নিট মুনাফা আগে যোগ করেছি এখন বিয়োগ করব, তাহলেই প্রারম্ভিক মূলধন বের হবে। তো এটার সাথে এটা বিয়োগ করে এখানে লিখব, এটার সাথে এটা বিয়োগ করে এখানে লিখব। এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, এবং এই প্রারম্ভিক মূলধনের উপর সুদও ধরতে বলেছে। এখন আমরা সুদ ধরবো 5%। এটার উপরে 5% কেটে এখানে, এটার উপরে 5% কেটে এখানে, প্রারম্ভিক মূলধনের উপর সুদ নির্ণয় করলাম। এই হচ্ছে ক নাম্বারের প্রারম্ভিক মূলধন এবং প্রারম্ভিক মূলধনের সুদ। তো আবার আমরা এই খ নাম্বারের সমাধান করব। খ নাম্বারে বলেছিল লাভ লোকসান সমন্বয় হিসাব, ডেবিট ক্রেডিট লিখব। এই যে আগে লিখতাম লাভ লোকসান বন্টন হিসাব, আর এখানে হবে লাভ লোকসান সমন্বয় হিসাব, অর্থাৎ লাভ লোকসান সমন্বয় করতে হবে। কেন সমন্বয় করতে হবে? এই অঙ্কে আমাদের কিছু তথ্য বাদ পড়েছে, সে দুইটা তথ্য লিখতে হবে। তো বাদ পড়েছে কি কি আমরা একটু দেখার জন্য উদ্দীপকটা নিয়ে আসি। এই যে লক্ষ্য করি, মূলধনের উপর সুদ, অংশীদারদের বেতন, এই দুটো বাদ পড়েছে। এই যে ভালো করে লক্ষ্য করি, যেগুলো বাদ পড়েছে সেগুলো এখানে আসবে। মূলধনের উপর সুদ আর অংশীদারদের বেতন, এই দুইটা আইটেম বাদ পড়েছে, আর সব ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখব মূলধনের সুদ। এখানে কিন্তু অন্যান্যবার কী করেছি আমরা, এই ক্রেডিট দিকে নিট মুনাফার অংশ লিখেছি, কিন্তু এই অঙ্কে লাভ লোকসান সমন্বয় হিসাবে নিট মুনাফার অংশ ডান দিকে লেখা লাগবে না, কারণ এটা একবার লেখা হয়েছে। এখানে শুধু লিখতে হবে যেগুলি বাদ পড়েছে। দুইটা জিনিস বাদ পড়েছে, বেতন আর মূলধনের সুদ। তো মূলধনের সুদটাকে লিখে নিই। মূলধনের সুদ ক নাম্বারে বের করেছি, নাম লিখব। ক নাম্বারে বের করে যেটা পেয়েছি ওই দুটো লিখব, এই দুটো যোগ করে এখানে লিখব। এটা ক নাম্বারে পেলাম, বের করেছি ক নাম্বারে মূলধনের সুদ। এইবার আরও আছে বেতন। বেতন কিন্তু দুইজনার, একজনের প্রতি মাসে 300, একজনের প্রতি মাসে 350। 300 দিয়ে গুণ করলে 3600, লাবণী এবং লাবণী 3600, আর 350কে 12 দিয়ে গুণ করলে সম্ভবত 4200। এই দুটো যোগ করে এখানে লিখলাম। দুইজনের বেতন বাদ পড়েছিল আর মূলধনের সুদ বাদ পড়েছিল, ওই দুটো লিখলাম। এই অঙ্কে আর কিছু বাদ পড়েনি। যেহেতু আর কিছু বাদ পড়েনি, এখন আমরা যোগ বিয়োগ করে বাম দিক বড় হয়ে যায়, ডান দিকে কিছুই নাই। তাহলে কি করব? এখন ডান দিকে যদি কিছু না থাকে, বাম দিক ব্যয় বেশি হচ্ছে, সেজন্য এটা ডান দিকে নিয়ে যেয়ে ক্ষতির অংশ বলে ভাগ করে দিতে হবে। ওদিকে দিকে দাগ দিব, এটা এখানে লিখব, এই দুটো যোগ করে এখানে লিখব, এটা এখানে নিয়ে যাব, এটা এখানে লিখলাম, তারপরে ওইটা ওইদিকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে দুই দিকে ডাবল দাগ দিব, দেওয়ার পরে এই টাকাটাই উপরে ফাঁকা জায়গায় লিখে দেব, এই টাকাটাই উপরে ফাঁকা জায়গায় লিখে দেব, গ্যাপ পূরণ করব।
এবং এটা যেহেতু বাম দিক বড়, ব্যয় বড় হলে নিট ক্ষতি হয়। ক্ষতির অংশ ভাগ করে দিব। এই যে লাভ লোকসান সমন্বয় হিসাব, ক্ষতির অংশ 3 জনের নাম লিখব, 2 জনের নাম দিয়ে এটাকে 2 দিয়ে ভাগ করে লিখে দিব। এই টাকাটাকে 2 দিয়ে ভাগ করব, কারণ 2 জন সমান অংশীদার। 2 দিয়ে ভাগ করে লিখে দিলাম, এই দুটো যোগ করে আবার এটা মিলে যাবে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, এই দুটো যোগ করেছি, এখানে লিখেছি, এইটা এখানে নিয়ে গেছি, এই টাকাটাই উপরে লিখেছি এবং এটা 2 জনকে ভাগ করে দিয়েছি, ক্ষতির অংশ। এই হচ্ছে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব। তো উপরে আমি এই উদ্দীপক লেখার কারণে কিছু ছকের অংশ ঢাকা পড়ে গেছে, জানি না উপরে যে অংশটুকু লেখা আছে। তো যাই হোক, সমস্যা নেই। এখন আমরা গ নাম্বারে বলেছিল অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। তো সমন্বিত মূলধন হিসাবের মতোই ছক, আগের মতোই ছক কোনো পার্থক্য নেই। যে লাবণী কারিয়া সেম ছক, কোনো ছকের কোনো পার্থক্য নাই, লেখা একটু তো পার্থক্য থাকবেই। এখন এইখানে যখন আমরা লিখব, কোনটা লিখব? মূলধন। প্রথমে আমরা এখানে মূলধন লিখব না, ব্যালেন্স বিডি বলে। এখন কোন টাকাটা লিখব? এই যে যেটি দেওয়া আছে সেটা লিখব। তাদের মূলধন সমন্বয়ের পর 20,000 আর 22,000 টাকা ছিল, ওই দুইটা লিখব। কিন্তু অনেক শিক্ষার্থী আবার ওই যে ক নাম্বারে প্রারম্ভিক মূলধন বের করছে না, ওইটা লেখে ভুলে, কিন্তু ওইটা লেখা যাবে না। লিখতে হবে সমন্বয় করার পর অঙ্কটা যে স্থানে ছিল সেখান থেকে আমরা বাকিটা করব। তাহলে 20,000 টাকা আর 22,000 টাকা, এই দুটো লিখব। প্রশ্ন দিয়ে দুটো দেওয়া আছে মূলধন। এরপরে কি করব? এরপরে আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে কী কী লিখেছিলাম? মূলধনের সুদ আর বেতন, ওইগুলো এদিকে লিখব। আর ক্ষতির অংশ বের হয়েছে, এদিকে লিখব। প্রথমে মূলধনের সুদ লিখি। মূলধনের সুদ কত কত ছিল? ওই যে আমরা খ নাম্বারে লিখেছি এবং ক নাম্বারেও বের করেছিলাম, এই টাকাটা ছিল মূলধনের সুদ। তারপরে বেতন কার কত ছিল, এদিকে আবার ক্ষতির অংশ লিখতে পারি, আর এদিকে বেতন লিখব। বেতন কার কত ছিল মনে আছে? বেতন সম্ভবত এই একজনের 3600, একজনের 4200। আমি আবারও বলছি, লক্ষ্য করি, এই ব্যালেন্স বিডিটা এই প্রশ্ন দেখে লিখলাম। আর বাকি যেটা, সেটা হচ্ছে মূলধন যেদিকে, মূলধনের সুদ সেদিকে, আবার বেতন ওদিকে বসবে, আর বাম দিকে বসবে ক্ষতির অংশ। এখানে কিন্তু উত্তোলন আছে, সে উত্তোলনটা কিন্তু এখানে আসবে না, বিষয়টি খেয়াল রাখতে হবে। কেন আসবে না? একবার এই অংশীদারদের মূলধন হিসাবটা সম্পন্ন করেছে, সেইখানে উত্তোলন লিখেছিল, ওই যে বলা আছে কিন্তু উত্তোলন সমন্বয়ের পর, তাই উত্তোলন আর লেখা লাগবে না। এখন আমরা যোগ বিয়োগ করব। এদিকে দাগ দিব, এদিকে দাগ দিব, ওই সাইড বড়, তো এটা যোগ করে এখানে লিখব, এটা যোগ করে এখানে লিখলাম, এটা যোগ করে এখানে লিখলাম। এই টাকাগুলি এদিকে নিয়ে আসবো, এইটা আবার এখানে নিয়ে আসবো, দুই দিকে ডাবল দাগ দিব। দেওয়ার পরে এবার আমরা এখানে আবার ব্যালেন্স হবে, এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখব, এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখব। এটা ব্যালেন্স সিডি। ভালো করে লক্ষ্য করি, এইখানে এইটা থেকে এই টাকা বিয়োগ করে এখানে লিখলাম, এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখলাম, ব্যালেন্স সিডি হলো। এই ব্যালেন্স সিডিটা আবার ওইদিকে চলে যায়, তাই না? পরের বছর 2023 জানুয়ারি 1 বলে, এই যে ব্যালেন্স বিডি বলে এই প্রথমটা প্রথম ঘরে লিখব, শেষেরটা শেষের ঘরে লিখব, ওখানে লিখে দিলাম। এইভাবে আমরা হিসাবভুক্ত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়। আজকের আলোচনাটা একটু এক্সেপশনাল ছিল, যেহেতু প্রারম্ভিক মূলধন বের করতে বলেছিল, ক নাম্বারে করেছি। তো আশা করি এখন তোমরা পারবে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।